Hello everyone, can all of you hear me? Can all of you hear me? Asansol, Bakura, Kollani, can you hear me, all of you? Okay. Wish you all a very happy new year. Okay. Hope whatever you are aspiring for, whichever examination you will be sitting for, give results. Okay. So with that note, let us begin our chapter today. তো আমরা আজকে ক্লোজ প্যাসেজ বা ক্লোজ টেস্ট এইটা সম্পর্কে জানবো, ঠিক আছে? তো একটু দেখে নেওয়া যাক ক্লোজ টেস্ট বা ক্লোজ প্যাসেজ বলতে আমরা কি বুঝি। ওকে, so our topic for today is close passage. Okay, এটাকে আমরা ক্লোজ টেস্ট হিসেবেও চিনি। তো ক্লোজ টেস্ট কি হয়, অনেকে হয়তো জানেন ক্লোজ টেস্ট কি হয়। বেসিক্যালি একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে যার মধ্যে কিছু অংশ মিসিং থাকে, মানে কিছু ব্ল্যাঙ্কস থাকবে, সেখানে আপনাদেরকে যে অপশন প্রোভাইডেড থাকবে সেখান থেকে কারেক্ট অপশন সিলেক্ট করে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এবারে এটা একটা সাধারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো না, এর কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে বা অন্য রকম টেকনিক্স আছে যেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এটাকে মানে সলভ করার জন্য। তো দেখে নেওয়া যাক এখানে কি বলা আছে। তবে তার আগে বলে দিই যে এইটা আমাদের কোন কোন পরীক্ষার জন্য রেলেভেন্ট ক্লোজ প্যাসেজ, কেননা সব এক্সারসাইজ তো সব পরীক্ষাতে আসে না, কিন্তু আমাদের ক্লোজ প্যাসেজটা এসএসসি সিজিএল এবং সিএইচএসএল পরীক্ষায় কিন্তু থাকে প্রিলি এক্সামিনেশনে, ঠিক আছে? আবার মেন্স এক্সামিনেশন সিজিএল এও দেখা গেছে যে এরকম জিনিস এসছে। ওকে, তো আপনারা যেহেতু অনেকেই হয়তো সিজিএল সিএইচএসএল এগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নোটিফিকেশন বেরিয়ে গেছে, আশা করি আপনারা সকলেই সেটা দেখেছেন। তো ওখানে দেখবেন যে সিলেবাসে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এক্সারসাইজ, যেটা যদি পরীক্ষাতে নাও আসে আপনারা অবশ্যই এটার প্র্যাকটিস রাখবেন, কেননা এইটা সলভ করার মাধ্যমে আমরা যেই টেকনিকগুলো শিখবো সেগুলো করলে দেখবেন যে আপনারা যখন একটা কম্প্রিহেনশন করছেন অথবা ডাবল ব্ল্যাঙ্ক ইন আ সেন্টেন্স করছেন বা আপনাদের কম্প্রিহেন্ডিং স্কিলস যেটা, সেই সব কিছুর জন্য কিন্তু অনেক হেল্প পাচ্ছেন, ঠিক আছে? তো টাইম ম্যানেজমেন্টটা আপনারা অনেক এফিশিয়েন্টলি শিখতে পারেন এবং এইগুলো প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনারা যখন সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো শিখবেন, এগুলোর সঠিক প্রয়োগটাও কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় দরকার হয়। আমরা অফকোর্স সিনোনিম অ্যান্টোনিমস নিয়ে ক্লাস করব, এক্সক্লুসিভ আমাদের ক্লাস হবে সিনোনিম অ্যান্টোনিমস নিয়ে। কিন্তু এই ক্ষেত্রে আপনারা দেখবেন যেহেতু এখানে একটা ওয়ার্ড সিলেকশনের ব্যাপার আছে, এখানে কিন্তু দি কনসেপ্ট অফ সিনোনিম খুব কাজে লাগে, খুব কাজে আসে। ওকে, তো দেখে নেওয়া যাক যে এখানে কি বলা আছে ক্লোজ প্যাসেজ সম্পর্কে। A close passage consists of a passage with certain words missing. Against each blank, 5 words, কখনো কখনো 4 ওয়ার্ডস হতে পারে, এখানে আমি 5 লিখেছি ঠিকই, বাট ইট ক্যান ভ্যারি। দেখুন ক্লোজ প্যাসেজ অনেক সময় আপনারা ব্যাংকিং এর পরীক্ষাতেও পাবেন, ওখানে দেখবেন আপনারা 5 ব্ল্যাঙ্কসও পাচ্ছেন, ঠিক আছে? যদি সিএইচএসএল সিজিএল এ আপনারা 4 ব্ল্যাঙ্কস পান, ইউ ক্যান জলি ওয়েল এক্সপেক্ট 4 অপশনস।
তার মানে এটা হচ্ছে আপ টু 5 ওয়ার্ডস এর একটা অপশনের সেট আপনারা প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য পাবেন, ঠিক আছে? আচ্ছা, 5 ওয়ার্ডস আর সাজেস্টেড, one of which fits the blank appropriately. ওকে, তাহলে কি বলছে যে একটা প্যাসেজ আছে যে যার মধ্যে কিছু ব্ল্যাঙ্কস রয়েছে এবং প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য যেমনটা বললাম আমি 4 থেকে 5টা আপনাদেরকে অপশন দেওয়া থাকবে এবং সেখানে আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট একটা অপশন চুজ করে সেই ব্ল্যাঙ্কের জন্য বসাতে হবে। ওকে, these questions will not only test your grasp of basic grammar and vocabulary but also your understanding of correct logical usage of such words in the given context. তার মানে কি বলতে চাইছে যে এইটা করলে এই যে এক্সারসাইজটা আপনারা করছেন, এই যে ক্লোজ প্যাসেজটা আপনারা করছেন, তার মাধ্যমে কি পরীক্ষা করা হচ্ছে? আপনাদের কোন স্কিলটা দেখা হচ্ছে যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারিটা কত ভালো করে জানা আছে, আপনারা সঠিকভাবে কোনো একটা ওয়ার্ডের প্রয়োগ একটা সেন্টেন্সে কিংবা একটা প্যাসেজের মধ্যে করতে পারছেন কিনা, এবং অফকোর্স সেটার গ্রামাটিক্যাল আসপেক্টটাও যেন ঠিক থাকে। ওকে, আচ্ছা, তো দ্যাট বেসিক্যালি সামস আপ হোয়াট আ ক্লোজ প্যাসেজ ইজ। ওকে, আচ্ছা, এবারে আমরা কিছু সলভিং টেকনিক্স দেখে নেব। মানে ব্যাপারটা কি হয় যে আমরা যখন একটা কম্প্রিহেনশন প্যাসেজ পাই বা ধরুন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছি, আমরা ছোটবেলায় যেরকম ভাবে ধরুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম যে একটা সেন্টেন্স থাকবে তার মধ্যে একটা দুটো কিংবা তার বেশি কিছু হয়তো ব্ল্যাঙ্ক আছে, তো আমি সেন্টেন্সটা পড়তে পড়তে ওয়ার্ড ওর মধ্যে ফিল করতে করতে যাব, তাই তো? কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা এই ধরনের কোনো যখন আপনারা মানে মানে এক্সারসাইজ আপনারা করছেন তখন দেখবেন যে লেভেল অফ ডিফিকাল্টিটা তো ডেফিনেটলি অনেক হাই এবং তার সাথে কিন্তু কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। আদারওয়াইজ এটাকে যদি আমি স্রেফ একটা ওই স্কুল লেভেলের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে ট্রিট করি তাহলে কিন্তু চলবে না। তাই এই টেকনিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো অবশ্যই মাথায় রেখে ক্লোজ প্যাসেজ সবসময় করবেন। প্রথমটা কি বলা আছে? রিড দ্য প্যাসেজ ফার্স্ট উইদাউট লুকিং অ্যাট দি আনসার অপশনস। তো প্যাসেজটাকে একবার আপনাদেরকে আনসার অপশনের দিকে না তাকিয়ে পুরোটা পড়তে হবে। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা খুবই বেসিক একটা ব্যাপার। কিন্তু কি হয়, আমরা যখন পরীক্ষা দিতে যাই আমাদের টেনশনে আমরা অনেক সময় কি করি, দেখি যে টাইম কম আছে, তখন আমরা প্যাসেজটা পুরোটা একবার আগে পড়ে নিই না, আমরা প্যাসেজটা পড়তে শুরু করে দিই এবং যেখানে যেই ব্ল্যাঙ্কটা পেলাম মনে হলো এই ব্ল্যাঙ্কের জন্য এই ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেইটাতে সেরকম ভাবে তুলে তুলে বসিয়ে দিয়ে দিলাম। কিন্তু এটাতে করতে গিয়ে আপনারা কিছুক্ষণ পরেই রিয়েলাইজ করেন পরীক্ষা দিতে দিতে একটু এগোনোর পরে যে আমি যেই পয়েন্ট অফ ভিউটা মাথায় নিয়ে প্যাসেজটা পড়ছিলাম হয়তো প্যাসেজটা যেই কনটেক্সটে লেখা আছে বা প্যাসেজে যেই পয়েন্ট অফ ভিউ সেটা আমার পয়েন্ট অফ ভিউর সাথে মিলছে না। তখন আপনাদের ওই পরীক্ষা চলতে চলতে রিয়েলাইজেশন হবে যে তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে কটা ব্ল্যাঙ্ক ফিল করেছি সেই কটা অপশন হয়তো আমি ভুল ফিল করেছি। ঠিক আছে, আরেকটা প্র্যাকটিক্যাল প্রবলেম আপনাদেরকে বলি, আশা করি এইটা আপনারা অনেকেই হয়তো আমার মনে হয় ফেস করেছেন এই এই ধরনের জিনিস করার ক্ষেত্রে। একটা ব্ল্যাঙ্কের সাথে যদি 4টে বা 5টা ওয়ার্ডের অপশন দেওয়া থাকে, দেখে মনে হয় যে দুটো কিংবা তিনটে অপশন ওটার মধ্যে ম্যাচ করছে, তাই তো? এই প্রবলেমটা অনেকে ফেস করেছেন তো? কেন এটা হয়? বিকজ আপনারা শুধু ওই ব্ল্যাঙ্কটাকে মাথায় রেখে অপশন চুজ করছেন। এবারে যারা ওই কোয়েশ্চেন পেপারটা সেট করেছেন তারাও কিন্তু যারা যারা ক্যান্ডিডেট তাদের এই মানসিকতার কথাটা জানে যে যে ক্যান্ডিডেট কি করবে, ক্যান্ডিডেট হয়তো একবার পুরো জিনিসটা না বুঝে প্যাসেজটাকে গুরুত্ব না দিয়ে শুধু ব্ল্যাঙ্কটাকে ইম্পর্টেন্স দিচ্ছে। এবারে কি হয়, ধরুন আমি এক্সাম সেটার, আমি পেপারটা সেট করেছি, আমি ইচ্ছে করে 5টা বা 4টে ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের 3টে আরো বা 2টো আরো সিনোনিম দিয়ে দিয়েছি, তাই না? বা সিমিলার মিনিং ওয়ার্ড দিয়ে দিয়েছি, তাহলে তো আরো সিলেকশনটা গন্ডগোলের হয়ে যাবে, তাই নয় কি? সেই ক্ষেত্রেও কিন্তু একটাই মাত্র রাস্তা
বাঁচার, সেটা হচ্ছে পুরো প্যারাগ্রাফটাকে বোঝার। কেননা এটা মনে রাখবেন যে ওয়ার্ডটা আপনারা সিলেক্ট করছেন কোনো একটা ব্ল্যাঙ্কের জন্যে, ওয়ার্ডটা কেবলমাত্র ওই ব্ল্যাঙ্কের জন্যই নয়, পুরো প্যাসেজটার সাথে যাতে সুটেবল হয়, পুরো থিম অফ দ্য প্যাসেজটার সাথে যাতে যাতে মিলে যায়। ঠিক আছে? তার মানে যেই মুহূর্তে আপনি দেখবেন যে তিনটে ওয়ার্ড সিমিলার আপনি পাচ্ছেন এবং মনে হচ্ছে এইটাও যাবে, ওটাও যাবে, সেটাও যাবে, ঠিক আছে, তিনটে ওয়ার্ডই ওইখানে ম্যাচ হচ্ছে ব্ল্যাঙ্কটার সাথে, আলটিমেটলি ওখান থেকে কিন্তু আপনারা এমন একটা তুলে নিয়ে আসতে পারবেন খুব এফেক্টিভলি, যেটা কিনা পুরো প্যাসেজটার সাথেও ম্যাচ করেছে, ওই ব্ল্যাঙ্কটার সাথেও ম্যাচ করেছে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম দায়িত্ব কি হবে? প্রথম আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ব্ল্যাঙ্কের মানে অপশন ব্ল্যাঙ্ক গুলো রয়েছে থাক যেমন আছে, ইনকমপ্লিট আছে প্যাসেজ, ব্ল্যাঙ্ক রয়েছে 5টা হোক 10টা হোক, যতগুলো ইচ্ছা ব্ল্যাঙ্ক হোক, আমি আনসার অপশনের দিকে তাকাবো না। ঠিক আছে? আমি প্রথমেই যেটা করব, যখনই একটা ক্লোজ প্যাসেজ পাবো, আমি আনসারের দিকে না তাকিয়ে আমি প্রথমে পুরো প্যাসেজটা একবার পড়বো। ঠিক আছে? আমি যখন কম্প্রিহেনশনের ক্লাস করিয়েছিলাম আমার, তখন আমি বলেছিলাম ঠিক এই এই সেম টেকনিক আমি ইউজ করতে বলেছিলাম, যে পুরো জিনিসটা, পুরো প্যাসেজের জিস্টটা বোঝার জন্য, প্যাসেজের সারমর্মটা বোঝার জন্য একবার প্যাসেজটা পড়াটা কিন্তু একদম বাধ্যতামূলক। ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাদেরকে সেটা করতে হবে। আপনারা ব্ল্যাঙ্ক থাকুক, আপনারা হয়তো পুরো প্যাসেজের যেহেতু ব্ল্যাঙ্ক আছে বা একটা প্যাসেজ প্রথমবার পড়তে গেলে 100% ওখান থেকে এক্সট্রাক্ট বের করে আনাটা হিউম্যানলি পসিবল না। ঠিক আছে? কিন্তু তাও ওখান থেকে যদি আপনারা 20% 30%ও বুঝতে পারেন, অ্যাটলিস্ট প্যাসেজটা কি নিয়ে আলোচনা করছে সেটা বুঝতে পারেন, বা তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু জিনিসকে যদি ধরে ফেলতে পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এর পরের বার যখন আপনি পড়বেন এবং পড়তে পড়তে ব্ল্যাঙ্ক ফিল করতে করতে যাবেন, আপনার মাথায় কিন্তু আছে প্যাসেজটা কি নিয়ে কথা বলেছে। ঠিক আছে? সেখানে আপনি কমন সেন্স ইউজ করেও কিন্তু অনেক আনসার দিতে পারবেন, যেটা যদি আপনি প্যাসেজটা আগে না পড়তেন সেটা করা সম্ভবপর ছিল না। ঠিক আছে? তাহলে ফার্স্ট থিং টু ডু is to read the passage first without looking at the answer options. Okay? Next, the word you choose should be on the line of the respective sentence and the passage as a whole, যেটা আমি একটু একটু আগেই আপনাদের বললাম, যে যেই ওয়ার্ডটা আপনি সিলেক্ট করছেন সেটা ওই ব্ল্যাঙ্ক বা যেই সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটা ফিট করানোর চেষ্টা করছেন, শুধু সেইটার জন্য নয়, যেন পুরো প্যাসেজটা অ্যাজ আ হোলের সাথে ম্যাচ করে। ওকে? If you think that there are two correct answers, choose the one that fits into the logical context of the paragraphs. এটাও আমি একটু আগে বলে দিলাম আপনাদেরকে, যে যদি আপনাদের এরকম একটা ডিলেমা হয়, এরকম একটা সংশয় আপনারা আহ, বোধ করেন যে আমি দুটো ওয়ার্ড পাচ্ছি বা তিনটে ওয়ার্ড পাচ্ছি যেটা আমার ওই ব্ল্যাঙ্কের সাথে মিলছে, তাহলে কি হবে? আপনাকে তাহলে মাথায় রাখতে হবে যে আমার পুরো প্যারাগ্রাফটার কনটেক্সট হিসাবে আমি এবার এই তিনটের মধ্যে থেকে কোনগুলোকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে? আলটিমেটলি দেখবেন একটাই পাচ্ছেন, যেটা ওই লাইন এবং ওই ব্ল্যাঙ্কের জন্য এবং পুরো প্যারাগ্রাফ অ্যাজ আ হোলের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কনটেক্সট অফ দ্য প্যারাগ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কি বলা আছে? Pay close attention to the specific words or indications in the sentences before and after the specified blank. Okay? Now this is also very important. আপনি যখন একটা ব্ল্যাঙ্ক পাচ্ছেন, ব্ল্যাঙ্কের আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্সটাকে খুব গুরুত্ব দেবেন। অনেক সময় এরকম হয় যাদের খুব ভালো প্র্যাকটিস থাকে এই ধরনের জিনিস করাতে, এবং আমি আবার বলবো এইটার জন্য কিন্তু প্র্যাকটিসটা খুব জরুরি। আপনাদেরকে আমি এর আগের দিনও টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলেছিলাম আমার প্রিভিয়াস ক্লাসে। তো টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করবেন। যখনই আপনি একটা বাড়িতে প্র্যাকটিস করছেন, দেখবেন
যে স্ট্যান্ডার্ড একটা এরকম ধরনের প্যাসেজ যেটার মধ্যে 5টা কিংবা 10টা ব্ল্যাঙ্ক আছে, সেটা করতে আপনার কত সময় লাগছে, ঠিক আছে? এইটা একটা আপনি মেনটেন করবেন, প্রত্যেককে বলছি। ডু কিপ দ্য টাইম, অ্যাসেস ইয়োর টাইম, অ্যান্ড উইথ প্র্যাকটিস ওভার অ্যান্ড ওভার অ্যাগেন, ঠিক আছে? যত প্রত্যেক দিন যদি একটা করে এরকম প্যাসেজ করতে থাকেন, ধরুন প্রত্যেক দিন একটা হয় কম্প্রিহেনশন প্যাসেজ নিলেন অথবা এরকম ক্লোজ প্যাসেজ নিলেন, কেননা প্রিলিতে আমাদের এসএসসি সিজিএল এরও তাই এবং সিএইচএসএল এর ক্ষেত্রেও তাই, হয় একটা কম্প্রিহেনশন প্যাসেজ পাবেন অথবা এরকম একটা ক্লোজ প্যাসেজ পাবেন, ঠিক আছে? তো যখনই দেখবেন যে এরকম একটা জিনিস আপনি অন রেগুলার বেসিস করছেন, একটা কনফিডেন্স আসে, ঠিক আছে? এবং একটা আইডিয়া করতে পারবেন যে আপনার কতটা টাইম লাগতে পারে। বেসড অন দ্যাট আপনি কিন্তু আপনার পুরো পরীক্ষাটাকে স্ট্র্যাটেজাইজ করতে পারেন, ঠিক আছে? সো কিপ দ্য টাইম। আমি আমার এই পুরো কোর্সের মধ্যে যেভাবে পড়াবো প্রত্যেকটা টপিক ধরে ধরে, আই উইল ডেফিনেটলি আস্ক ইউ কি যখনই আপনারা স্ট্যান্ডার্ড এতগুলো কোয়েশ্চেন করে করছেন, অন আ রেগুলার বেসিস বাড়িতে প্র্যাকটিস করছেন, আই এম শিওর ইউ হ্যাভ সাম কাইন্ড অফ মেটেরিয়াল, টেস্ট পেপার্স or model question papers, you know, or some magazine or something যেটা থেকে আপনারা প্র্যাকটিস করছেন। যদি না থাকে তাহলে অবশ্যই সেরকম কিছু জোগাড় করার চেষ্টা করুন, ঠিক আছে? কিপিং ইন মাইন্ড কোন পরীক্ষাতে আপনারা বসছেন, যখনই পড়তে বসবেন টাইম বাউন্ড যেন হয়, ঠিক আছে? ডোন্ট গিভ ইউর সেলফ দ্যাট রিল্যাক্সেশন কি আছে ঠিক আছে পরীক্ষাতে হয়ে যাবে, পরীক্ষাতে আলটিমেটলি হয় না, ওকে? ইট রিকোয়ার্স এ লট অফ প্র্যাকটিস। সেম ইন দিস কেস অলসো, ওকে? তো মনে রাখবেন আপনাকে যদি একটা ক্লোজ প্যাসেজ দুবার পড়তে হচ্ছে তাহলে সেটার জন্য আপনার যতটা টাইম লাগবে, বি ভেরি ট্রুথফুল টু ইয়োর সেলফ যে আমি জানি আমার এটা করতে এত সময় লাগছে। উইথ প্র্যাকটিস সেই টাইমটা কমে যাবে, আপনার স্পিডটা বেড়ে যাবে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো মাথায় রাখবেন। তো কি হবে যখন দেখবেন আপনি একটা ব্ল্যাঙ্ক পাচ্ছেন, অনেক সময় এই যে বললাম প্র্যাকটিস হতে হতে একটা ফ্লো চলে আসে। তো অনেক ওয়ার্ডস আছে যেগুলো আপনারা অটোমেটিক্যালি পরপর পরপর পাচ্ছেন, কোনোটায় ধরুন আটকেছে, ঠিক আছে? কোনো একটা ওয়ার্ড বুঝতে অসুবিধা হচ্ছে, যদি টাইম যদি হাতে থাকে তাহলে আপনি ইউ ক্যান টেক দ্য লিবার্টি টু ক্ল্যারিফাই। বাট আমি বলবো কোনো যদি মনে হয় যে একদমই বুঝতে পারছি না তাহলে ছেড়ে বেরিয়ে যান, ঠিক আছে? ডোন্ট কম্প্রোমাইজ দ্যাট টাইম, কেননা ওতে কিন্তু কি হবে আপনার পুরো এফেক্টটা গিয়ে পড়বে আপনার বাকি জিনিসের ওপরে। মানে একটা 1 মার্কসের একটা ব্ল্যাঙ্কের জন্য, বা এটা সব ক্ষেত্রেই বলছি, একটা পার্টিকুলার জিনিসের জন্য যদি আপনি স্টাক হয়ে গেলেন কোথাও তাহলে কিন্তু দ্যাট দ্যাট উইল প্রবাবলি এফেক্ট দি এন্টায়ার এক্সামিনেশন, ওকে? সো ডোন্ট লেট দ্যাট হ্যাপেন। কিন্তু যদি টাইম আছে বা বাড়িতে যখন প্র্যাকটিস করছেন দেখবেন যে একটা ওয়ার্ড যদি ক্লারিফিকেশনের দরকার হয় তাহলে আপনি কি করবেন, আগের এবং পরের লাইনটার সাথে পড়ে একবার মিলিয়ে নেবেন, ঠিক আছে? সেটা করলে আরো পোক্ত হলো আপনার আনসারটা, আপনি নিজে কনফিডেন্স পেলেন যে হ্যাঁ, আপনি রিঅ্যাসিওর্ড হলেন যে এটা সঠিক আনসার, ওকে? নাম্বার 4, আইডেন্টিফাই দ্য টোন অফ দ্য প্যাসেজ। ইট কুড বি ন্যারেটিভ, critical, sarcastic, humorous, etc. Okay? Pick the word that fits in the tone of the passage. Now this is also very important. একটা প্যাসেজ যখন আপনি পাচ্ছেন, প্যাসেজটা বিভিন্ন ধরনের টোনে লেখা হয়ে থাকতে পারে। সেটা হয়তো ন্যারেটিভ হতে পারে, মানে জাস্ট একটা যে যা হয়েছে সেটাকে ন্যারেট করা হয়েছে, একটা রিপোর্ট রাইটিং এর মতন, বা একটা নিউজ পেপার যেরকম একটা আর্টিকেল থাকে আর কি, যে তার মধ্যে বিশেষ ক্রিটিসিজম থাকে না, ওপিনিয়ন কিছু থাকে না, জাস্ট যেমনটা তেমনটাই ন্যারেট করা হয়েছে। সো ইট কুড বি ন্যারেটিভ অর ক্রিটিক্যাল, একটা ক্রিটিক্যাল অ্যানালাইজ করা হয়েছে যে এই জিনিসটা মানে একটা কেন হয়েছে, কিভাবে হলো, ইত্যাদি ইত্যাদি, ওরকম। সার্কাস্টিক হতে পারে, তাই না? সার্কাস্টিক মানে হচ্ছে যেটার মধ্যে একটা তির্যক একটা একটা মনোভাব থাকবে, যে আপনি একটা কোনো জিনিসকে একটা ডার্ক হিউমার দিয়ে আপনি করছেন, ঠিক আছে? আপনি ক্রিটিসাইজ করছেন বাট উইথ আ হিউমারাস টোন। হিউমারাস হতে পারে যে একটা সেটা খুব ক্যাজুয়ালি সেটাকে হিউমারাস একটা টোনের সাথে সেটাকে ডিসক্রাইব করা হয়েছে। সো টোন অফ দ্য প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রেও যদি আপনার কনফিউশন হয় যে এই এই ধরুন দুটো তিনটে ওয়ার্ডের মধ্যে কোনটা হতে পারে, keep the tone of the passage in mind and make a selection, ঠিক আছে? 5 নম্বর কি বলছে,
assess what kind of word is required to fill the blank, that is a noun, an adjective, or a verb. This would make choosing the correct option easier. Now, very, very important. See, in our course so far, we have done right from noun till preposition conjunction, isn't it? তো একটা বেসিক প্রিপারেশন নিয়ে আপনারা এগোচ্ছেন, চেষ্টা করবেন সবসময় যেই ওয়ার্ডটাকে আপনারা দেখছেন, ভোক্যাব আর গ্রামার সবসময় গোজ হ্যান্ড ইন হ্যান্ড, সবসময় এটা মনে রাখবেন। কখনো দুটোকে আইসোলেট করার চেষ্টা করবেন না, ঠিক আছে? ডিকশনারিতে যখনই একটা ওয়ার্ড দেখবেন, সঙ্গে সঙ্গে পাশে সে কোন পার্ট অফ স্পিচে বিলং করছে, মানে সেটা নাউন নাকি সেটা ভার্ব নাকি সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, সেটা অবশ্যই দেখে নেবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন যে ওয়ার্ডটা যেটা আপনারা পাচ্ছেন সেটা অনেক ফর্মে থাকে, মানে হয়তো নাউন ভার্ব অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন, অথবা অ্যাডভার্ব প্রেপোজিশন, ঠিক আছে? তো আলাদা আলাদা রোলও প্লে করে। তো পার্ট অফ স্পিচের কনটেক্সটে তার স্পেসিফিক মিনিংটা কি, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এবং আগের ক্লাসেও আমি এটা নিয়ে আলোচনা করছিলাম যে যখন নিউজ পেপার পড়তে বসবেন, সামনে যেন অবশ্যই ডিকশনারিটা থাকে। যেখানেই আপনারা স্টাক হবেন, সঙ্গে সঙ্গে ডিকশনারিটা দেখবেন এবং তার পার্ট অফ স্পিচটা একবার সঙ্গে সঙ্গে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আপনাদের ওই জানকারিটা হচ্ছে যে আমি কোন পার্ট অফ স্পিচটা জানলাম, তার মানেটা জানলাম, এবং যেই সেন্টেন্সের মধ্যে আপনারা পেয়েছিলেন ওটাতে যখন আপনারা ওই মিনিংটা প্লেস করে দেখবেন, তাহলে আপনারা অ্যাপ্লিকেশন অফ দ্য ওয়ার্ডও পাচ্ছেন, ঠিক আছে? দিস ইজ হাউ ইয়োর ভোকাবুলারি শুড এনহ্যান্স, ঠিক আছে? এরকম ভাবেই কিন্তু আমাদের ওয়ার্ড স্টক বাড়তে থাকে, রাইট? তো কি হচ্ছে, যদি আমরা একটা ধারণা করতে পারি, একটা ব্ল্যাঙ্ক দেখে অনেক হিন্টস থাকে, ঠিক আছে, যে অমুক ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কের মধ্যে কি হওয়া উচিত। দেখুন, 4টে বা 5টা অপশন থাকবে। ইট ইজ নট লাইক গোয়িং টু আ শপিং মল অ্যান্ড জাস্ট র্যান্ডমলি পিকিং আপ থিংস। আমি একটাই শার্ট কিনবো বা একটাই জিন্স কিনবো, তো আই মে গো টু আ শপিং মল অ্যান্ড পিক আপ 5 or 6 pairs অফ জিন্স অর শার্টস, দিয়ে তারপরে চেঞ্জিং রুমে গিয়ে আয়নার সামনে এরকম ভাবে দেখবো, এটা ম্যাচ করছে না, এটা ভালো লাগছে না, আচ্ছা এটা ম্যাচ করছে, এটা ভালো লাগছে না, এটা ম্যাচ করছে। তো একটা একটা এরকম ফেলে ফেলে দেখবো হচ্ছে কি হচ্ছে না। উই আর নট শপিং ফর ড্রেসেস, আমরা এখানে জামা কাপড় কিনছি না, উই আর চুজিং আ ওয়ার্ড। ওকে, সো কোন ওয়ার্ডটা ওখানে আসবে, ইট শুড নট বি লাইক কি আমি 5টা অপশনের প্রত্যেকটাকে ওখানে বসিয়ে 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 দেখবো, প্রত্যেকবার সেন্টেন্সটার মধ্যে বসিয়ে দেখবো যে ওটা যাচ্ছে কিনা। ফার্স্ট অফ অল, উই ডোন্ট হ্যাভ অল দ্যাট টাইম, ঠিক আছে? আর ওরকম ভাবে করলে কি হয়, নিজের কনফিডেন্সটা কমে। বি কনফিডেন্ট, এতদিন অবধি আপনারা যা পড়েছেন, যেটা পড়েছেন, নিজের মাতৃভাষার সাথে রিলেট করে বোঝার চেষ্টা করুন। মানেটা যদি আপনি আপনার মাতৃভাষার সাথে বুঝে যেতে পারেন, তাহলে অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েটলি হয়। ওকে, সো কনফিডেন্টলি পড়ুন, এবং একটা সেন্টেন্স পড়ে আপনারা কিছু টিপিক্যালি দেখবেন কিছু হিন্টস আপনাদের কাছে থাকে, কিছু কিছু জায়গায় একটু ওই স্টেপ আপ করে ব্যাট করার মতন করে একটু কনফিডেন্সের সাথে রিস্ক নিয়েও খেলতে হয়, কেননা পরীক্ষাতে অত সময় আমরা পাই না। তো এই ধারণাগুলো যদি স্পষ্ট থাকে যে আমার পরে একটা নাউন আছে, ঠিক আছে, ব্ল্যাঙ্কের ঠিক পরে একটা নাউন আছে, আগে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, ওকে, বা একটা ব্ল্যাঙ্কের ঠিক পরে একটা প্রেপোজিশন আছে, তাহলে তার আগে একটা ভার্ব বসতে পারে। কেননা আমরা কি দেখেছি, ভার্ব প্রেপোজিশন মিলে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়, তাই তো? তো যদি একটা প্রেপোজিশন থাকে পরে, তার আগে আমি যদি একটা ব্ল্যাঙ্ক পাই, সেটাতে একটা ভার্ব হওয়ার অনেক হাই চান্স থাকে কিন্তু। ওকে, বা আমি যেরকম ভাবে আপনাদেরকে সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে শিখিয়েছি, যে একটা ভার্ব প্রেপোজিশন হলো, তারপরে একটা ব্ল্যাঙ্ক আছে, সেই ক্ষেত্রে কি হতে পারে, একটা নাউন হওয়ার খুব হাই চান্সেস আছে, নাউন অ্যাজ আ অবজেক্ট, ঠিক আছে? দেখুন, আমি অলরেডি 3টে হিন্ট আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে, এক হচ্ছে, যদি ব্ল্যাঙ্কের পরে দেখছেন একটা প্রেপোজিশন আছে বা একটা অ্যাডভার্ব আছে, তাহলে ব্ল্যাঙ্কটাতে একটা ভার্ব হতে পারে। ওকে, যদি দেখছেন যে একটা ভার্ব প্রেপোজিশনের কম্বিনেশনের পরে বা একটা ভার্বের পরে একটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে সেটা একটা নাউন হতে পারে অবজেক্ট হিসেবে। সেন্টেন্সটা ওর জন্যই পড়াটা খুব জরুরি ভালোভাবে, যে আমি যদি ভার্বটাকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি হোয়াট বা হুম, উত্তর যদি দেয় ওই ব্ল্যাঙ্কটাতে যদি সেটা ফিট করে, তাহলেই তো ওটা কি একটা অবজেক্ট, তাই নয় কি?
তাই না? তাহলে এটা হতে পারে। নাউনকে কোয়ালিফাই করে এরকম কোনো ওয়ার্ড, নাউনের আগে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে অ্যাডজেক্টিভ হতে পারে। ওকে, তো একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে আপনারা দেখবেন আপনারা কিন্তু খুব এফেক্টিভলি এই জিনিসগুলো করতে পারছেন। আচ্ছা, next, number 6, a close passage is not only based on the exact meaning of the words, but varied usage of synonymous words. Like I said, সব সময় যে প্যাসেজের মধ্যে এক্স্যাক্ট মিনিং অফ দ্য ওয়ার্ডটাই বসবে তা নয়, কোনো সিনোনিম থাকতে পারে। কি হয়, যেটা আমি বলছিলাম, যে আমি এখন প্যাসেজটা পড়ছি, তো আমার অটোমেটিক্যালি কিন্তু অনেক সময় কি হবে, মাথায় একটা অপশন চলে আসবে, মানে ইভেন লুকিং অ্যাট দি আনসার অপশনস হয়তো আপনার মাথায় আপনাকে প্রোভাইড করে দিচ্ছে যে এখানে এরকম কিছু একটা হতে পারে। দিস ইজ আ ভেরি গুড ইন্ডিকেশন দ্যাট ইউ আর এফেক্টিভলি ডুইং আ ক্লোজ প্যাসেজ। ঠিক আছে, তো ধরুন আপনার মাথায় একটা ওয়ার্ড এসছে, অলরাইট, এবারে আপনি এক্সপেক্ট করবেন ওই ওয়ার্ডটাই যদি থাকে তাহলে 99% চান্স ওই ওয়ার্ডটাই থাকবে না, কেননা সাধারণ লোকের একই রকম ভাবে চিন্তা শক্তি চলে। তো ইনভিজিলেটর, সরি, এক্সাম যিনি পেপার সেট করেছেন আর কি, তিনিও হয়তো সেম ওয়ার্ডটা মাথায় রেখেই করেছেন, কিন্তু ওই ওয়ার্ডটাকে উনি আনসার অপশনের মধ্যে রাখেননি। কি করেছেন, ওটার সিনোনিমস গুলোকে আনসার অপশনের মধ্যে দিয়ে দিয়েছেন। এবারে সিনোনিমস এর মধ্যে থেকেও এবার আমাকে দেখতে হবে যে কোনটাকে আমি সিলেক্ট করব। তখন ওই যে বললাম, কনটেক্সট অফ দ্য প্যাসেজের সাথে যেটা যায় অ্যালং উইথ দ্যাট ব্ল্যাঙ্ক, সেরকম একটা অপশনকে আপনাদের চুজ করতে হবে। সো আপনাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে সবসময় যে আমি একটা পার্টিকুলার ওয়ার্ডে লিটারাল ডিকশনারি মানে যেটা আমি খুঁজছি সেটাই পাবো সেটা নয়, কিন্তু সেটার ওই কনটেক্সট রিলেটেড কোনো সিনোনিম হিসেবেও কোনো ওয়ার্ড আমাকে সিলেক্ট করতে হতে পারে। ওকে, সো বি ভেরি ওপেন এবং ডোন্ট গেট আফ্রেড। এবং তার সাথে যদি ওই যে বললাম যে আমি যদি মোটামুটি আমার একটা ধারণা থাকে যে পার্ট অফ স্পিচ কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা প্রেপোজিশন, তাহলে কিন্তু আমি এই জিনিসটাকে আরো ভালো বুঝতে পারবো, সিলেকশন অফ ওয়ার্ডটা ভালো হবে। এবং নাম্বার 7 যেটা বলা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেক শিওর দ্য টেন্স অফ দ্য ওয়ার্ড চোজেন ইজ অ্যাপ্রোপ্রিয়েট। যদি আপনারা ভার্ব সিলেক্ট করেন, যদি একটা ওয়ার্ডের ক্ষেত্রে একটা ব্ল্যাঙ্কের যদি অপশন একটা ভার্ব হয়ে থাকে, এবার হয়তো আনসার অপশন যেগুলো আছে প্রত্যেকটাই ভার্ব, কিন্তু একটা ভার্বের অনেক রকমের ফর্ম থাকে, তাই না? সেটা সিম্পল প্রেজেন্টে হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা ভার্বের পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এরকম অনেক ধরনের ফর্ম হতে পারে, জেরেন্ডের ফর্মে হতে পারে, ঠিক আছে, আইএনজি যোগ করে একটা কিছু থাকলো, বা ইনফিনিটিভ ফর্মে থাকতে পারে, টু ডু, টু গো, টু লাইক ইত্যাদি এরকম থাকতে পারে। তো টেন্স আর ফর্ম অফ দ্য ভার্বটা কিন্তু খুব জরুরি। আমি পেলাম বলে যেটা পাচ্ছি সেটাই দুম করে বসিয়ে দিলাম সেটা না, আমাকে লজিক্যালি ভাবতে হবে পুরো সেন্টেন্সটা কি টেন্সে আছে। এবং টেন্স হলেও, পাস্ট টেন্স হলেও, পাস্ট টেন্সেরও তো অনেক প্রকারভেদ আছে, প্রত্যেকটা টেন্সেরই প্রকারভেদ আছে। সেই পুরো সমস্ত কটা এলিমেন্টকে মাথায় রেখে পুরো সেন্টেন্সটাকে আমার অ্যাজ আ হোল জাজ করে আমার অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বটা কিন্তু সেখানে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো মাথায় রাখবেন। এবং ভার্বের ক্ষেত্রে যেটা আরো জরুরি, সেটা খুব বেসিক জিনিস, সাবজেক্টকে মাথায় রেখে ভার্ব চুজ করা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে তাই হবে। ঠিক আছে, এবং নাউনের কেস হিসেবে দেখা আর কি, যদি সাবজেক্ট এর হিসেবে একটা ভার্ব থেকে থাকে তার রেসপেক্টে কিরকম ভাবে হয়, যেমন আমি বলতে পারি আই প্লে, ইউ প্লে, হি প্লেজ, শি প্লেজ, তাই না? তাহলে এই যে পার্সন, কেস, নমিনেটিভ নাকি অবজেক্টিভ, এই জিনিসগুলো সমস্ত কিছু এখনো পর্যন্ত আপনারা যা যা পড়েছেন সমস্ত কিছুকেই কিন্তু এই ব্যাপারটা টেস্ট করবে। ঠিক আছে, কিন্তু ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইজি, একটু ধৈর্য নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন, যে দেখবেন এগুলো অনেকগুলোই আপনারা পেরে যাবেন পরীক্ষা। তাহলে এবার আমরা কিছু এক্সারসাইজ করব, এবং আমি চাইবো আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করবেন আমার সাথে। সো